আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে এবং আপনার যদি মনে হয় বছর শেষে আপনার ট্যাক্সের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটা ঠিক আপনার জন্য। আমাদের আশেপাশের অধিকাংশ ট্যাক্স পেয়ার জানেই না এমন কিছু ইনভেস্টমেন্ট আছে যে ইনভেস্টমেন্টগুলোর মাধ্যমে আপনি আপনার ট্যাক্সকে একদম মিনিমাম লেভেলে নিয়ে আসতে পারবেন। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা ট্যাক্স রিটার্নে তাদের যোগ্য আয় এবং ব্যয় দেখাতে ভয় পান, কেননা যোগ্য আয় ব্যয় দেখাতে গেলে ট্যাক্স বেড়ে অনেক বেশি হয়ে যায়। কিন্তু এই ট্যাক্স কমিয়ে একদম মিনিমাম লেভেলে নিয়ে আসা সম্ভব। এমন কিছু উপায় আছে, এমন কিছু ইনভেস্টমেন্ট আছে যে খাতগুলোতে আপনি ইনভেস্ট করলে আপনার ট্যাক্স কমে একদম মিনিমাম লেভেলে চলে আসবে। হয়তোবা আপনার সেই ইনভেস্টমেন্টগুলো আছেও, হয়তোবা আপনি অন্য কোনো খাতে ইনভেস্ট করে রেখেছেন, কিন্তু আপনি জানেন না সেই ইনভেস্টমেন্টগুলোই হতে পারে আপনার ট্যাক্স কমানোর ক্ষেত্রে জাদুকরী একটা শক্তি। আসুন আমরা জেনে নেই কোন কোন খাতে ইনভেস্ট করলে আপনি ট্যাক্স রিবেট পাবেন, অর্থাৎ ট্যাক্স কমিয়ে নিয়ে আসতে পারবেন একদম মিনিমাম লেভেল পর্যন্ত। আসুন আমরা ডিসপ্লেতে চলে যাই এবং দেখে নেই সেই খাতগুলো। ট্যাক্স রিবেট পাওয়ার জন্য আপনাকে জীবন বীমায় প্রিমিয়াম করতে হবে। আপনি যদি জীবন বীমায় প্রিমিয়াম করেন তাহলে আপনি সেখান থেকে ট্যাক্স রিবেট পেতে পারবেন। দ্বিতীয়ত, সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা। তারপরে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা। আমি পর্যায়ক্রমে বলে যাচ্ছি, আপনারা দেখে নেবেন, বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে। কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা, অনুমোদিত বার্ধক্য তহবিলে চাঁদা। এদের মধ্যে কোনো একটা যদি আপনার জানার দরকার পড়ে বিস্তারিত, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আছে যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ডিপোজিট পেনশন স্কিমে সর্বোচ্চ বার্ষিক 1,20,000 টাকা পর্যন্ত বিনিয়োগ। এই নিয়মটা অনেকেই জানে না। অনেকেই জানেন যে শুধুমাত্র 60,000 টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পাওয়া যায়। এই পয়েন্টটার বিস্তারিত ব্যাখ্যা হলো, আপনি বাংলাদেশে যে তফসিলি ব্যাংকগুলো আছে সেখানে আপনার যদি ডিপিএস থাকে, সেই ডিপিএসে আপনি সেই অর্থ বছরে যদি 1,20,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগ পর্যন্ত আপনি ট্যাক্স রিবেট পেতে পারবেন। অর্থাৎ সেই 1,20,000 টাকায় আপনি যতটা আপনাকে মুনাফা দেওয়া হবে সেই মুনাফার প্রেক্ষিতে আপনাকে যে টিডিএসটা কেটে নেওয়া হবে সেটা আপনি ট্যাক্স রিটার্ন হিসাবে কাউন্ট হবে। তারপরে আছে সরকারি সিকিউরিটিজ ক্রয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ। সরকারি সিকিউরিটিজ বলতে কি বোঝায় আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, তারপরে আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। আপনারা কোনো ব্যাংকে গিয়ে যদি সঞ্চয়পত্র করেন, কোথাও গিয়ে যদি ট্রেজারি বন্ড করেন, ট্রেজারি বিল করেন, এইগুলো কিন্তু সরকারি সিকিউরিটিজ হিসাবে কাউন্ট হয়। আর এই যে আপনার সরকারি সিকিউরিটিজ যত টাকাই থাকুক না কেন, আপনি কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পাবেন। অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেটের আওতাভুক্ত হিসাবে গণ্য হবে। এরপরে রয়েছে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ অধিভুক্ত কোম্পানির শেয়ার, স্টক, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে নতুন বিনিয়োগ। অর্থাৎ এই যে স্টক এক্সচেঞ্জ, মিউচুয়াল ফান্ড, এইগুলোতে আপনি ওই অর্থ বছরে যতটুকু নতুন বিনিয়োগ করবেন, শুধু সেই নতুন বিনিয়োগের ক্ষেত্রে আপনি ট্যাক্স রিবেট পেতে পারবেন। তারপরে আছে সিটি কর্পোরেশন বহির্ভূত এলাকায় স্থাপিত এবং বোর্ড কর্তৃক অনুমোদিত দাতব্য হাসপাতালে প্রদত্ত দান। আপনি যে শুধু ইনভেস্ট করলেই আপনাকে ট্যাক্স রিবেট দেওয়া হবে, ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়। আপনি যদি কোথাও দান করেন, অ্যাপ্রুভ প্রতিষ্ঠানে দান করেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনাকে ট্যাক্স রিবেট দেওয়া হবে। তারপরে রয়েছে জাকাত তহবিলে চাঁদা বা দান। বিভিন্ন ধরনের জাকাতের সরকারি তহবিল আছে, সেই তহবিলগুলোতে আপনি যদি চাঁদা দেন বা দান করেন, সেই চাঁদা বা দানটা আপনাকে ট্যাক্স রিবেটের আওতাভুক্ত দান হিসাবে কাউন্ট করা হবে। পরবর্তীতে রয়েছে প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান। এমন কিছু দান রয়েছে যে দানগুলো ট্যাক্স রিবেটের অন্তর্ভুক্ত, আমি আগেই বলেছি, তার মধ্যে এটি অন্যতম। তারপরে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান। বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে সেখানে যদি আপনি দান করেন তাহলে সেটি আপনার ট্যাক্স রিবেটের অন্তর্ভুক্ত হবে। আইসিডিডিআরবিতে প্রদত্ত দান, সিআরপি সাভারে প্রদত্ত দান। এরপরে রয়েছে সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক খাত রয়েছে, সেই খাতগুলোতে আপনি যদি দান করেন তাহলে সেই দানটা ট্যাক্স রিবেটের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ আপনি ট্যাক্স রিবেট পেতে পারবেন। পরবর্তী রয়েছে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগী কল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহসানিয়া মিশন। এই জায়গাগুলোতে আপনি যদি দান করেন তাহলে সেই দানটা আপনার
ট্যাক্স রিবেটের অন্তর্ভুক্ত দান হিসাবে কাউন্ট হবে। পরবর্তীতে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে অনুদান। আপনারা দেখলেন যে কোন কোন প্রতিষ্ঠানে আপনি দান করলে ট্যাক্স রিবেটের অন্তর্ভুক্ত হবে এবং কোন কোন খাতে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে সেটি ট্যাক্স রিবেটের অন্তর্ভুক্ত হবে। দেখুন, একটা দান যে শুধু আপনার সোয়াবের কাজ হবে ব্যাপারটা তাই নয়, এর সাথে সাথে আপনার প্রদত্ত আইন অনুযায়ী আপনাকে ট্যাক্স রিবেট দেওয়া হবে। আপনি যদি এই খাতগুলোকে দান করেন এবং এই প্রদত্ত খাতে বা আমি যে খাতগুলো দেখিয়েছি সেই খাতগুলোতে ইনভেস্ট করেন তাহলে আপনি ট্যাক্স রিবেটের অন্তর্ভুক্ত হবেন। সুতরাং আপনি এখন থেকে চেষ্টা করবেন, যখন থেকে এই ট্যাক্স রিবেটের বা ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয়, আপনি ওই অর্থ বছরের মধ্যে আপনার যদি টাকা থাকে পর্যাপ্ত তাহলে এই খাতগুলোতে ইনভেস্ট করার চেষ্টা করবেন। তা না হলে দেখা যাবে আপনার ট্যাক্সের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। আমাদের একটা বড় সমস্যা আছে, সমস্যাটা হলো আমরা না বুঝে ট্যাক্স রিটার্ন দাখিল করি, আবার আমরা নিজেরা বুঝি না, মোটামুটি বোঝে এমন কাউকে দিয়ে আমরা ট্যাক্স রিটার্ন দাখিল করি। অথচ বাংলাদেশ এনবিআর কিন্তু খুব দারুণ একটা সিস্টেম করেছে, প্রতি বছর ট্রেনিংয়ের ব্যবস্থা করে। প্রতি বছর আপনি চাইলে ফ্রি ট্রেনিং করতে পারবেন। এছাড়াও তারা আয়কর নির্দেশিকা প্রত্যেকটা বছর প্রকাশ করে। সেই আয়কর নির্দেশিকায় কিভাবে আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, কিভাবে কোন কোন আয় আপনার ট্যাক্সভুক্ত হবে, কোন কোন আয় ট্যাক্স বহির্ভূত হবে, এই ব্যাপারগুলো স্পষ্টভাবে দেওয়া আছে। আপনি চাইলে ট্যাক্স রিটার্ন পেতে পারবেন, আপনি চাইলে ট্যাক্স রিটার্ন সাবমিটটা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবেন, আপনাকে আর অন্যের দ্বারস্থ হতে হবে না। একটা ব্যাপার খেয়াল রাখবেন বা একটা কথা মনে রাখবেন, আপনি যাকে দিয়ে ট্যাক্স রিটার্ন করাচ্ছেন সে কিন্তু আপনার হয়ে কাজ করছে, আপনার কাজটা করে দিচ্ছে, তার নিজের কাজটা করছে না। সবার চেষ্টা থাকে কোনোভাবে জিরো করে মিলিয়ে দিয়ে দেওয়া, এটা কিন্তু ভবিষ্যতে বড় কোনো বিপদের কারণ হতে পারে। সুতরাং চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ স্টাডি করে ট্যাক্স রিটার্নটা নিজে সাবমিট করার। তা না হলে দেখবেন ভবিষ্যতে বড় কোনো বিপর্যয় বা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কেননা ট্যাক্স সাবমিট এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার, কেননা এটি রাষ্ট্রের মঙ্গলের সাথে জড়িত, রাষ্ট্রের আর্থিক উন্নতি বা আর্থিক আয়ের সাথে জড়িত। সুতরাং আপনারা চেষ্টা করবেন ট্যাক্স রিটার্নটা নিজে নিজে সাবমিট করার। এই ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ সেটি আপনারা ভালোভাবে পড়বেন। আয়কর নির্দেশিকা প্রত্যেক বছর সেটি পাবলিশ করে এনবিআর এর ওয়েবসাইটে, সেটি ডাউনলোড দিবেন। ডাউনলোড দিয়ে একবার যদি একটু চোখ বুলান, আশা করি আপনাদের ট্যাক্স রিটার্নটা একদম ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কোন কোন খাতে ইনভেস্ট করলে আপনার ট্যাক্সটা মিনিমাম হয়ে যাবে। আশা করি সেই খাতে ইনভেস্ট করার মাধ্যমে আপনারা পরবর্তী অর্থ বছর থেকে বা পরবর্তী ট্যাক্স রিটার্নে আপনারা ট্যাক্স রিবেট পেতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ট্যাক্স রিটার্ন সংক্রান্ত কোনো নতুন তথ্য জানার দরকার হলে সেটিও কমেন্ট করে জানাবেন।